দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, বললেন শ্রমবাজার উন্মুক্ত সহ প্রবাসীদের কল্যাণে আলোচনা করবেন মালয়েশিয়ান সরকারের সাথে। চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র সজীবকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, যুবদল থেকে বহিষ্কার। এনটিএমসি এর সাবেক প্রধান জিয়াউল আহসান অন্তত ৩০ জনকে হত্যা করেছেন। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, চিফ প্রসিকিউটর তুলে ধরলেন লোমহর্ষক বর্ণনা। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। নকআউট পর্ব নিশ্চিতের মিশনে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব। কাল অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যেতে পারে আলভারেজ গঞ্জালেসকে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। বাজেট নিখুঁত করতে আরও পর্যালোচনা চলছে, জানালেন অর্থমন্ত্রী। বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায় ও বিদেশি ঋণ, ব্যবসা নিয়ে শঙ্কায় পুরনো শিল্প মালিকরা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক, চূড়ান্ত শান্তি চুক্তির দুয়ার খুলতে লেবানন ও পারমাণবিক ইস্যুতে আলোচনা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। মালয়েশিয়ায় আটকে থাকা ২,০০০-এর বেশি বাংলাদেশিকে মুক্ত করতে সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানিয়েছেন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। এছাড়া আগামী ১ বছরে মধ্যপ্রাচ্যগামীদের বেসিক আরবি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুলে ইংরেজি সহ ৫টি ভাষা ও স্পোর্টস সিলেবাসে বাধ্যতামূলক করা হবে। ইতিমধ্যে ১,০০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে বর্ষা মৌসুম আসায় আগামী মাস থেকে খাল খনন কর্মসূচি বন্ধ থাকবে। এর আগে স্থানীয় সময় রাত 8:45 কুয়ালালামপুরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিনী। ফুলেল শুভেচ্ছা জানানো হয় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকেও। এ সময় বাংলাদেশের হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহ প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হোটেল শাংগ্রিলায়। সফরকালে এখানেই থাকবেন তিনি ও তার সফর সঙ্গীরা। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:45 দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। কাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে হবে আনুষ্ঠানিক বৈঠক, যেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। 23 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘণ্টার সফর ঘিরে আশার সঞ্চার হয়েছে কাজের সন্ধানে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশির দিন কাটছে গ্রেফতার, আতঙ্ক আর ভোগান্তিতে। মালয়েশিয়া থেকে সহকর্মী আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আকাশ সমান স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাত্রা, কিন্তু শঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তায় কাটছে মঈন জুয়েলদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবন। এজেন্সি দৌরাত্মে সিন্ডিকেটের কারসাজিতে পথে বসার উপক্রম তাদের। গ্রেপ্তার আতঙ্কে না পারছেন কাজের সন্ধানে বের হতে, না পারছেন দেশে ফিরতে। আসার পরে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না,
এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই, যে দালালের কারণে বাংলাদেশের হাজার হাজার লোক অবৈধ আছে। যে প্রবাসী ভাইগুলো অবৈধ আছে তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়, ওই আমাদের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে। প্রধানমন্ত্রীর 18 ঘন্টার মালয়েশিয়া সফরে সেই অনিশ্চয়তার সমাধান চান অবৈধভাবে থাকা বাংলাদেশিরা। প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লক্ষ যুবকের ভাগ্য। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার আশ্বাস মালয়েশিয়া বিএনপি নেতাদের। প্রবাসী অবৈধ শ্রমিক আছে তাদের কথা বললেন, বন্ধ শ্রমিক যেই বাজার আছে সেটাকে খোলার ব্যাপারে কথা বলবেন। আমি আশা করি যে এইগুলির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা করবেন ইনশাআল্লাহ। কীভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাআল্লাহ করবেন। আর আগের ফ্যাসিস্ট সরকার যেই সিন্ডিকেট সিস্টেম করেছিল, এই সিন্ডিকেট সিস্টেম আমাদের সরকার করবে বলে আমি মনে করি। আজ রাতে মালয়েশিয়া পৌঁছে প্রবাসীদের সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনের যে টার্মস অফ রেফারেন্স সেটা দুই পক্ষ সম্মত হয়েছে। এখন মূল নেগোসিয়েশন দ্রুত শুরু করা এবং দ্রুত এটা শেষ করা, এই বিষয়টি এখানে আলোচিত হবে। এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের ওয়েলফেয়ারের বিষয়টা হয়তো তাদের মাঝে আলোচনায় আসবে আমি আশা করি। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। দ্রুত বর্ধনশীল অর্থনীতি হওয়া এশিয়ার টাইগার বলা হয় মালয়েশিয়াকে। তাই এই দ্বিপাক্ষিক সফরে শুধু নির্দিষ্ট খাত নয়, বরং খাতোয়ারি দক্ষ জনশক্তি রপ্তানিতে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরেই তার সূচনা হোক এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া। বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুপুরে রাজধানীর 300 ফিটের একটি আবাসিক এলাকার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। পরে সেখানে থেকে নেওয়া হয় রাজধানীতে ডিবি কার্যালয়ে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানিয়েছেন, সজীবের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহ জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগগুলো আমরা ভেরিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরো জাস্টিফাই করা হচ্ছে। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই বিএনপি নেতাকে গুমের সঙ্গে জড়িত বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। গুম ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ অন্তত 7টি ঘটনায় প্রায় 30 জনকে হত্যার বর্ণনা উঠে এসেছে ইমরুলের সাক্ষ্যে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। এতে উঠে আসে গুম খুনের চাঞ্চল্যকর সব তথ্য। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেয়া ইমরুল কায়েসের জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর সদস্যদের ধরতে চালানো হয় অপারেশন রেবেল হান্ট। সে সময় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে জিয়াউল আহসানের নেতৃত্বে হত্যা করা হয় বলেও দাবি করেন দেহরক্ষী ইমরুল। বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন।
এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন। তবে ইমরুল কায়েসের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন জিয়াউল আহসানের আইনজীবী। মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে, 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 101 জনকে গুম করে হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাচ্ছে বিশ্বকাপ ফুটবলের খবরাখবর। কাল অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে 4টি পরিবর্তন। আক্রমণ ভাগে আলভারেজ, গঞ্জালেস ও রক্ষণে মলিনার সঙ্গে দেখা যাবে তাগলিয়াফিকোকে। এদিকে নতুন 3 বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসির সামনে। আর 1 গোল পেলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচেই প্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন, ছুঁয়েছেন বেশ কিছু মাইল ফলক। অস্ট্রিয়ার বিপক্ষেও আলোচনায় সেই লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সামনে এবার অপেক্ষা করছে আরো নতুন কিছু রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে 16 গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছুঁয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেলেই এককভাবে হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। আর এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মাইলফলক গড়বেন সেই ক্লোসাকে পেছনে ফেলে। আরও একটি রেকর্ড অপেক্ষা করছে এলেমটেনের সামনে। ডি বক্সের বাইরে থেকে নিশানা ভেদ করতে পারলে ছাড়িয়ে যাবেন ব্রাজিলের রিভলিনোকে। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে 6 গোল করে গড়বেন নতুন রেকর্ড। সব মিলিয়ে প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা মানেই যেন লিওনেল মেসি। অস্ট্রিয়া গোলরক্ষক আলেকজান্ডার স্লাজা দিলেন সেই সতর্কবার্তা। মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি তার দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। মেসি যখন মাঠে থাকেন তখন যে শক্তি ও আবহ ছড়িয়ে দেন তা দুর্দান্ত। এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব। তবে আর্জেন্টিনার শিবিরে আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে খেলা হবে না ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়ালের। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যাবে মলিনাকে। আর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে প্রস্তুত তাগলিয়াফিকো। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে 4টি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্সে মলিনা, তাগলিয়াফিকোর সঙ্গে আক্রমণ ভাগে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। উইংয়ে থিয়াগো আলমাদার পরিবর্তে খেলতে পারেন নিকো গঞ্জালেস। আর ডালাসের এই গরম উপেক্ষা করতে ম্যাচের আগের দিন কানসাস সিটি থেকে উড়ে এসে সরাসরি প্রেস কনফারেন্সে অংশ নেবে আলভিস সেলেস্তারা। করবে না কোনো অনুশীলন সেশন। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে গ্রুপ এইচ এর লড়াইয়ে মাঠে নেমেছে স্পেন ও সৌদি আরব। 10 মিনিটে দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছেন লামিন ইয়ামাল। প্রথম ম্যাচের হোঁচট ভুলে জয়ের লক্ষ্যে আজ সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করে বেশ চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করে নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখেছে সৌদি আরব। শেষ 32-এ টিকে থাকার জন্য আজকের 3 পয়েন্ট দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। রংপুরের মহিপুর তিস্তা সেতু রক্ষাবাদে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশে বৃষ্টির পাশাপাশি উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, যা আগামী কয়েকটা দিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তরের 4 জেলা ও সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঢলের পানি ঢুকেছে বাড়িঘরেও। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের উপর দিয়েও বইছে পাহাড়ি ঢলের পানি। আনোয়ারপুর এলাকায় সড়কে ব্যাহত হয় যান চলাচল।
সুরমা ও খাসিয়ামারা নদীর পানি বেড়ে দোয়ারা বাজার ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। ভোগান্তিতে বাসিন্দারা। কালকেও দেখেছি আমাদের গ্রামটা আর কি শুকনো ছিল এই সাইডটা, এখন সকাল থেকে উঠে দেখি মানে ঘরের উঠানে পানি। সকালে যেরকম পানি হয়েছে, মনে করে এরিয়ার চেয়ে যদি আরেকটা ডল মারে তাহলে বাড়ি ঘর পানি ঢুকবে, মানে আমাদের অনেক দুর্ভোগ হবে। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দোকানপাট। ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রটি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট বিভাগে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ওপারে ভারতের মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও। বন্যা পানিতে বন্যাতে আসলে তো মনে ক্ষতি করে, ধান বাদাম আর অন্যান্য জিনিস, পাট যা কিছু আছে সব মনে ক্ষতি হয়েছে। আমাদের কিছু মাছের পুকুর ছিল 10-20টা, সেটাও চলে গেছে। আমরা কিভাবে চলবো? চলার মতো আমার কোনো বুদ্ধি নাই। পানির তোরে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের অন্তত 50 মিটার অংশ। গত বছর বাঁধের প্রায় 100 ফুট নদীতে বিলীন হয়ে যায়। সে সময় জিও ব্যাগ ফেলার দাবি জানায় স্থানীয়রা। তবে উল্টো উজানে বাঁশের পাইলিং করে এলজিইডি। স্থানীয়দের দাবি, ভুল পদক্ষেপের কারণে এবারও পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে ভাঙন। এতে সেতু ও রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়ার শঙ্কায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্মকর্তারা। বাল যে এই তিস্তা নদীর ভাঙন রক্ষা করতে পারে, এটা একটা কোনো কথা হয়? এটা একটা কোনো যুক্তি? দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ব্রিজ ধ্বংস হয়ে যাবে। এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় কয়েক হাজার ফ্যামিলি থেকে ব্রিজে ভাটি পাকে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটা তো আমরা দেইনি, এটা হচ্ছে নদী বিশেষজ্ঞ টিম আসছিলেন এবং তারা এটা সাজেস্ট করছেন এবং তাদের সাজেশন মোতাবেকই আমরা এটা করছিলাম আর কি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন উজানে ভারতের পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 10 জনের। বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নে মৃত্যু হয়েছে 3 জন কৃষকের। পুলিশ জানিয়েছে, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা হলেও জানা যায়নি অপরজনের পরিচয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে বজ্রপাতে নরসিংদীতে মৃত্যু হয়েছে আরও 3 জনের। এছাড়াও জামালপুরে 1 জন, নেত্রকোনায় 1 জন ও মানিকগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার বক্তব্যের সমালোচনা ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। বাজেট আলোচনায় নোয়াখালী 6 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, প্রধানমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় ভুল তথ্য দেন তখন তারা আশাহত হন। সংসদের ঋণ খেলাপি আর ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদের উৎসাহিত করেন বলেও অভিযোগ করেন তিনি। এ বক্তব্য চ্যালেঞ্জ করে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, তারেক রহমান উড়ে আসেননি। 16 বছর এদেশের মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। হান্নান মাসুদের বক্তব্য এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি। পরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন, তার বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের আছে। বিরোধী দলীয় নেতা এ সময় বলেন, বাইরের কোনো বিষয় টেনে এনে সংসদ যেন এক্সপাঞ্জ করা না হয়। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে, মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি
এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন, ফলে উনি অবশ্যই ওনাকে আমরা সম্মান করি। উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে নিজের করা একটি মন্তব্য সংসদের কার্য বিবরণী থেকে এক্সপাঞ্জ করার কথা জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। জাতীয় সংসদের প্রথম বাজেটে অধিবেশনের 11তম দিনে তিনি এই ঘোষণা দিয়েছেন। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন তার বাবা এখনও জীবিত। এই অসত্য তথ্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার অনুরোধ জানিয়েছেন তিনি। জবাবে স্পিকার বলেন সেদিনই স্পিকারের চেম্বারে গিয়ে তার ভুল স্বীকার করেছেন সেই সংসদ সদস্য। একই অধিবেশনে মাওলানা মামুনুল হককে নিয়ে করা একটি মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন স্পিকার। ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে এসেছে। তার পিতা এখনো জীবিত আছেন, তিনি আমাকে জানিয়েছেন। এই বিষয়টি পত্র পত্রিকাটাও এসেছে এবং উক্ত মাননীয় সদস্য তিনি নিজেও বক্তব্য দিয়ে তার ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অফ টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল। সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে মন্তব্য করেছেন যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। এবারের বাজেট নিখুঁত নয়, তাই এখনও নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজস্ব আদায় ও বিদেশি ঋণ নিয়ে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, এমন মন্তব্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে সিপিডির বাজেট সংলাপে যোগ দেন তিনি। এ সময় অর্থনীতিবিদরা দুর্নীতি রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি সরকার নতুন উদ্যোক্তাদের সামনে আনার কথা বললেও বন্ধ হয়ে যাচ্ছে পুরনো অনেক শিল্প। নতুন বাজেট প্রস্তাবে দর্শন মূলত অর্থনীতিকে স্থিতিশীল করা, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি আর স্থবির বিনিয়োগ থেকে ঘুরে দাঁড়াতে আগ্রহ সবচেয়ে বেশি। সেজন্য অর্থ ব্যয়ের চেয়ে গুরুত্ব পাচ্ছে সংস্কার। বদলে গেছে অবকাঠামো ভিত্তিক উন্নয়ন ভাবনা, মেইন স্ট্রিমে আসছে পিছিয়ে থাকা অনেক পেশা। তাই বাজেট নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এত কিছু কি আদৌ করা সম্ভব? গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে কাজটা সহজ হবে না, কেননা সংস্কারের আলাদা রোডম্যাপ নেই। 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও অস্পষ্ট। রাজস্বে ভ্যাটের চেয়ে প্রত্যক্ষ করে জোর দেয়া জরুরি। বিনিয়োগের হার বর্তমানে কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা বেশ কঠিন হতে পারে। যদিও উৎপাদনের দক্ষতা বা ক্যাপিটাল আউটপুট রেশিও কিছুটা উন্নত হয়েছে, তবে বেসরকারি খাতের বিনিয়োগের প্রধান চালিকা শক্তি অর্থাৎ ঋণের প্রবাহ বেশ উদ্বেগজনক। এ সময় গতানুগতিক বাজেট বাস্তবায়ন থেকে বেরিয়ে আসার তাগিদ দেন বক্তারা। বলেন আমলাতন্ত্র না বদলালে কাজের গতি বাড়বে না। নতুন অনেক খাতের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। সৃষ্টিশীল অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ হতে দেখছি। আমরা কোনোটির বিপক্ষে নই, কিন্তু মাথায় রাখতে হবে সামনেই এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। এর আগেই অনেক শিল্প টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে। আননেসেসারি অফিসেস, স্টেট ওন এন্টারপ্রাইজেস 122টা মনে আছে। Only 37 are in a way functioning. 22 are non-functioning. আমরা এনবিআর এর উপর কত চাপ দিচ্ছি বা রেভিনিউ জেনারেট করার জন্য। হোয়াট অ্যাবাউট এনবিআর এর বাইরে থেকে কর এড়িয়ে রাখা? দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে, তো প্রাইভেট সেক্টর সেখানে বিনিয়োগ করার মতো ব্যাংকগুলোর কাছে আর অতিরিক্ত অর্থটা থাকবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয়, তো কর্মসংস্থানের একটা ঘাটতি তৈরি হবে। জবাবে অর্থমন্ত্রী বলেন রাজস্ব নীতিতে আগামীতে আমলারা থাকবেন না, যে কোনো পণ্য রপ্তানিতে মিলবে বন্ড সুবিধা। আমরা যেটা বলছি
যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য ফিফথ ইয়ার উইল টেক অফ ফর প্রসপ্যারিটি, সমৃদ্ধির দিকে যাবে। অর্থমন্ত্রী জানান, শুধু বিদ্যুৎ খাতেই আগের সরকার দায় রেখে গেছে 50,000 কোটি টাকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটকে উপেক্ষা করে অচিরেই ভয়াবহ সাংবিধানিক সংকটে পড়বে দেশ। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে অলস জাতি তৈরি করবে। সরকারের প্রথম 120 দিনের কর্মকাণ্ডের মূল্যায়নে এমন শঙ্কা জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম সুশাসনের জন্য নাগরিক সুজন। সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পরিকল্পনা জনগণের সামনে প্রকাশের সময় এসেছে। আউটব্রেক হিসেবে বর্ণনা করছে, বাট মেডিকেলের ভাষায় এটা ইপিডেমিক, মহামারী। কিন্তু সরকার ইপিডেমিক কেন বলছে না? কারণ ইপিডেমিক বললে সরকারের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। খুন, ধর্ষণ, রাহাজানি এবং চাঁদাবাজি কোনোভাবে বন্ধ হয় নাই। বাকস্বাধীনতা নিশ্চিত হলেও সরকারের প্রথম 120 দিনের কর্মকাণ্ড ছিল মোটা দাগে জনতুষ্টিমূলক। তবে দীর্ঘমেয়াদে দুর্নীতি কমানো ও অর্থনীতি পুনরুদ্ধারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সরকারের 4 মাস প্রত্যাশা অর্জন করণীয় শীর্ষক আলোচনায় এমন মত দেন বক্তারা। মনে হয় যে সরকার একটা পিআর ফার্ম বা বিজ্ঞাপনী ফার্মের পরামর্শ অনুযায়ী কাজ করছেন, যে চোখে পড়ে যেগুলো ফটোশুট করা যায়, 10,000 মানুষকে কার্ড দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি। ব্যাংকিং সেক্টরকে যদি এই টাইপের আবারও এই লুটেরাদের হাতে তুলে দিই, আমরা আসলে এই অর্থনীতি আর সামাল দিতে পারবো না। বর্ডার ইস্যুতে বাংলাদেশ বিজিবি যে রোলটা প্লে করছে, ইটস অ্যাপ্রিসিয়েবল। আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সরকার 72-এর সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। অচিরেই সামনে আসতে পারে ভয়াবহ সাংবিধানিক সংকট। বাংলাদেশ আপনার অচিরেই এক ভয়ানক কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়বে। কত যে রিট হবে তা গুণী শেষ করা যায় না। কেন যে জুলাই সনদ এরা অ্যাকসেপ্ট করছেন না? এটা করলে কিন্তু ঝামেলা চুকে যায়। এটা কি কোনো বহিঃশক্তির কোনো আপনার ইনফ্লুয়েন্স আছে? সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধিও ভবিষ্যতে জাতিকে অলস করে তুলতে পারে মত তার। যারা প্রতিবন্ধী, যারা অন্ধ, সেটার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কিন্তু এই যে মানুষকে আপনি মাসে মাসে 2,500 টাকা একটা ভিক্ষা দিয়ে সে কোনো রকমের ডাল আর ভাত কিনে নিয়ে এসে বসে থাকবে, এটাতে কোনো আপনার একটা অলস জাতির সৃষ্টি হবে বলে আমি মনে করি। আপনারা সাফল্য লিখেছেন, আমি মনে করি না এটা সাফল্য। ইন দ্য লং রান ইট ইজ নট গোয়িং টু লাস্ট। ইশতেহারে গুরুত্ব ও সীমান্তে জোরালো অবস্থানে সরকারের প্রশংসা করলেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে আইনের ব্যত্যয় হচ্ছে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। প্রকাশ্য ওয়ার্ড সভায় উপকারভোগী নির্ধারণের আহ্বান জানান তিনি। যে সকল স্কিম আছে যেগুলো জনগণকে দেওয়া হবে, এগুলো এই প্রকাশ্য মিটিংয়ে ওয়ার্ড সভা মানে জনগণকে নিয়ে সভা 2 বার করার কথা ইউনিয়ন পরিষদে। ওই ওয়ার্ড সভায় ওই উপকারভোগী বেনিফিশিয়ারি নির্ধারিত হওয়ার কথা। স্বচ্ছতা যদি এটাতে চর্চা করা হয়, তাহলে কিন্তু দুর্নীতি, ওই যে বিভিন্ন রকমের যে টোল কালেকশন, ওটা বন্ধ করা যেত। বদিউল আলম বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম স্থবির হয়ে আছে। দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনার কথা বলছেন, আমার দাবি হলো আমরা সেই পরিকল্পনাটা দেখতে চাই। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তৃণমূলের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এর বেশিরভাগই নিয়োগ দেওয়া হবে 1 বছরের মধ্যে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর SM জিয়া হায়দার। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব মানুষকেই হেলথ কার্ডের আওতায় আনা হবে। বলেন, হাম ছড়িয়ে পড়ার জন্য অন্তর্বর্তী সরকারের গাফলতি দায়ী হলেও এ নিয়ে কোনো তদন্ত হবে না। গ্রামীণ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1998 সালে শুরু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। এর কিছুটা সুফলও মিলেছে, তবে সেবায় ঘাটতিও ছিল, অভিযোগ ছিল রাজনৈতিকভাবে ব্যবহারের। গত 1.5 যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল, এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে।
এ অবস্থায় বিএনপি সরকার দেশের 14,000 কমিউনিটি ক্লিনিককে হেলথ হাবে পরিণত করে এর সেবার মান বাড়াতে চায়, তৃণমূলে পৌঁছে দিতে চায় প্রকৃত স্বাস্থ্যসেবা। হেলথ কেয়ার নেটওয়ার্কের আওতায় এজন্য $45 মিলিয়ন বরাদ্দও দিয়েছে। নিয়োগ দেয়া হচ্ছে নতুন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফ বা ধাত্রী। 1 লাখ স্বাস্থ্যকর্মী যেটা আমরা বলেছি, এই স্বাস্থ্যকর্মীদের এরা হলো প্রত্যেকটা মানুষের দৌড় গোড়ায় যে স্বাস্থ্যসেবা দেবে। প্রতিটি ঘরে মাসে অন্তত 2 মাস অন্তত একবার করে যাবে, যে আপনার একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্যাকেজ ডেলিভারি করবে। এছাড়াও আমরা 25,000 মিডওয়াইফ আমরা নিয়োগ দেব। ফ্যামিলি ও কৃষি কার্ডের মতো স্বাস্থ্য খাতেও ই হেলথ কার্ড দেয়া হচ্ছে। প্রথম দিকে 5 জেলায় শুরু হচ্ছে এর পাইলট কার্যক্রম। আগামী যে একনেক মিটিংটা হবে সেখানে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই প্রজেক্টের কাজ 5টা জেলায় শুরু হবে: খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া এবং নোয়াখালী। বিশেষ সহকারী বলেন, হাম ছড়িয়ে পড়া ও সময় মতো টিকা না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের গাফিলতি দায়ী। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার নেই। জিয়া হায়দার বলেন, বাস্তবতা বিবেচনা না করে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের অপারেশনাল প্ল্যান করেছিল। স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল, সেইটা আপনার বন্ধ আমি করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে বহু প্রতীক্ষিত বৈঠকের প্রথম দফার আলোচনা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শুরু হয় শান্তি আলোচনা। ইরানের পক্ষে নেতৃত্ব দেন মোহাম্মদ বাঘের কালিবাফ, ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া দেশটির নিরাপত্তা বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও জ্বালানি তেল বিষয়ক কর্মকর্তারাও অংশ নেন বৈঠকে। আলোচনায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরও। যুক্তরাষ্ট্র ছাড়ার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে সমাধানে আশাবাদী তিনি। অন্যদিকে কোনো অবস্থাতেই পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তবে 60 দিনের যুদ্ধবিরতিতে গত বুধবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই সময়েই আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে রয়েছে দুই দেশ। সরকারি প্রাইমারি স্কুলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধার সাঘাটায় এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। একই সাথে আহত হয়েছেন একজন। বিকেলে উপজেলার বোনারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বাড়ি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সাইফুল্লাহর সাথে কথা কাটাকাটি হয় একই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মুকুলের সাথে। এক পর্যায়ে মুকুলের নেতৃত্বে কয়েকজন সাইফুল্লাহ ও তার সাথে থাকা সালাউদ্দিনের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা দ্রুত সাইফুল্লাহকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবরে অভিযুক্ত মুকুলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বউদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, গত 11 জুন জিসান মিয়া নিখোঁজ হলে পরিবার থানায় মামলা করে। পরে রাতে তাকে জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওই রাতে দাউদকান্দি থানায় এক বিধবা নারী জিসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে 16 জুন হাসপাতাল থেকে আদালতে হাজির করে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গাজীপুর মহানগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে গাজীপুরের বাইপাস বাসন এলাকায় মিছিল বের করে যুবলীগ। মিছিলের ভিডিওতে এক ব্যক্তিকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল থেকে এই বক্তব্য দেওয়া হয়। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় 5 আসামিকে মৃত্যুদণ্ড এবং নাবালক আরও 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আনোয়ারুল হক এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদি হাসান ও রাজু ইসলাম। এদের মধ্যে পলাতক রয়েছে সাগর ও সেলিম। আদালত জানিয়েছে, নিহত রিফাতের বাবা প্রবাসী এনামুল হক দেশে আসার পর প্রতিবেশী আজাদ বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা চাইতেন। ঘটনার দিন আজাদ 1 লাখ টাকা ধার হিসেবে দাবি করলে এনামুল তা দিতে অসম্মতি জানিয়েছে। সেদিন বিকেল থেকেই নিখোঁজ হয় এনামুলের ছেলে রিফাত। পরে একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 2018 সালের 15 জুলাই রিফাতকে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা করেন রিফাতের বাবা। এই মামলায় মোট আসামি ছিল 11 জন। সাবালক ছিল 6 জন এবং শিশু ছিল 5 জন। সাবালক 6 জনের মধ্যে একজন মৃত্যুবরণ করে, 2 জন পলাতক এখনো আছে, তারা জামিন নিয়ে পলাতক হয়ে গেছে। এই মামলায় মোট 9 জন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে এই মামলার অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। কাতারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5 বাংলাদেশি ও 1 ভারতীয় নাগরিক। দেশটির শাহানিয়া এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। জানা গেছে, রোববার স্থানীয় সময় সকালে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ঘটনাস্থলে নিহত হয় সবাই। নিহত বাংলাদেশিদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাদের নাম জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মুস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। বর্তমানে তাদের মরদেহ রাখা হয়েছে কাতারের স্থানীয় একটি হাসপাতালে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে দূতাবাস। বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 109 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 11 রানে তামিম, সাইফ, ইমনদের হারিয়ে বিপাকে পড়েন স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই নুরুল হাসানের 6 রানে ফিরিয়ে উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। 34 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 61 রান করেন তাওহিদ হৃদয়। জবাবে 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া। শরীফুলের করা ওই ওভারে 4 বাউন্ডারিতে আসে 17 রান। এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিচেল মার্শ একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। এই ওপেনার 28 বলে করেছেন 60 রান। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।